এই ছেলেটা জানতো যে তার প্রেমিকা একদিন তাকে ছেড়ে চলে যাবে। সম্পর্কের শুরুতেই সে বুঝতে পেরেছিল বিষয়টা, কিন্তু তবুও সে তার সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ে। আর যেমনটা ভেবেছিল, বছরখানেক পার হতেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, যেটা খুব কষ্ট হলেও সে মেনে নেয়। তবে তার কিছুদিন পর সে জানতে পারে অনেক আগে থেকেই পাশের ফ্ল্যাটের একটা মেয়ে নীরবে তাকে ভালোবাসতে শুরু করেছিল। ধীরে ধীরে পরবর্তীতে ছেলেটার মনেও সেই মেয়েটার জন্য একটা অনুভূতির জন্ম নেয়। আর একদিন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে দুজনেই অতিরিক্ত লাল পানির নেশায় পড়ে একে অপরের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেই রাতেই দুজনে একে অপরের ঘনিষ্ঠ হয়। আর তারপর থেকে তাদের সম্পর্ক আরো ভালো হতে শুরু করে। এক পর্যায়ে তারা তাদের সম্পর্কটাকে বিয়েতে রূপ দেয়। কিন্তু হঠাৎ তাদের জীবনে এমন কিছু হয় যার কারণে এই সম্পর্কেরও ইতি টানতে হয়। তবে বিচ্ছেদের পরেও তারা একে অপরকে ঠিক ততটাই ভালোবাসে যতটা প্রথম দিন বাসত। শুধু তৈরি হয়েছিল তাদের মধ্যে একটা দেওয়াল, যার জন্ম হয়েছিল তাদের ইগো থেকে। বলছিলাম 2022 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা সিরিজ এর ছোট্ট করে গল্প কথা, যার নাম হলো ইমোজি। আজকে তার সম্পূর্ণ গল্পটাই বলতে চলেছি। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতে এই ছেলেটার নাম আদিব। সেই আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। আদি তার বাবা মায়ের সাথে থাকে না, তার ওয়াইফের সাথে এখানে থাকতো। কিন্তু জানলে অবাক হবেন, বেশ কিছু মাস ধরে তার ওয়াইফের সাথে তার ডিভোর্সের একটা প্রসেস চলছে। এমনকি তাদের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আর পরবর্তীতে ঝগড়াঝাটি এমন কোনো বিষয় না, বরং তারা প্রেম করে বিয়ে করেছিল। আর আজকে তাদের সম্পর্ক এমন একটা পর্যায়ে যেখানে দুজনেই একে অপরের কাছ থেকে ডিভোর্স চায়। তো তাদের মধ্যে কি হয়েছিল না হয়েছিল সেটা মুভির সামনে জানতে পারবেন, দেখতে থাকুন। অফিসে গেলে আদির কলিগ ডিভোর্সের ব্যাপারে জিজ্ঞাসা করলে এক মুহূর্তেই যেন আদির মনটা খারাপ হয়ে যায়। বোঝাই যাচ্ছে এই ব্যাপার নিয়ে কথা বলতে সে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। যাই হোক, সেখানে অফিসের কাজ শেষ করে আদি লয়ারের সাথে দেখা করতে যায় ডিভোর্সের আপডেট জানতে। লয়ার তার বাবার ফ্রেন্ড, তাই সে তাকে রিকোয়েস্ট করে যেন তার বাবাকে এই ডিভোর্সের ব্যাপারে কেউ না জানায়, তার বাবা জানলে খুব কষ্ট পাবে। তারপর সে সেখান থেকে সোজা বাড়িতে চলে যায়। খুবই একঘেয়ে জীবনযাপন করছে সে, খাবার ঘুম কোনো কিছুতেই যেন তার মন নেই। অফিস থেকে আদালত, আদালত থেকে ঘর, আর ঘর থেকে আবার অফিস। এরপর মাঝে কোনো এক সকালে আদির ফোনে গুগল ফটো থেকে একটা নোটিফিকেশন আসে। 3 বছর আগে এই দিনটিতে এই ছবি তোলা হয়েছিল, আর তার পাশে থাকা মেয়েটা হলো প্রার্থনা, যে তার জীবনের প্রথম গার্লফ্রেন্ড। তো ঘটনা এখান থেকে 3 বছর পেছনে চলে যায়। সেদিন প্রথম প্রার্থনার সাথে তার দেখা হয়েছিল একটা সুপার শপে। প্রার্থনা সে সময়ে সেই সুপার শপে চাকরি করত। আদি তার 2 বন্ধুর সাথে সুপার শপে প্রবেশ করলে সে প্রার্থনাকে স্কেটিং করতে দেখতে পায়। তো আদির তো সেখানে প্রার্থনাকে একদম প্রথম দেখাতেই মনে ধরে যায়। আদি তার সাথে কথা বলার জন্য স্পোর্টস জোনে যায়। সেখানে প্রার্থনা তার কাছে এসে কি লাগবে জিজ্ঞাসা করে। তখন আদি বলে তার ক্রিকেট দেখার ইকুইপমেন্ট লাগবে। কিন্তু আদির আসলে কেনার ইন্টারেস্ট ছিল না, সে এখানে এসেছে শুধুমাত্র তার বন্ধুদেরকে কোম্পানি দিতে। প্রার্থনা তো তাকে একের পর এক কস্টিউম দেখিয়েই যাচ্ছিল, আর আদি সেগুলো নিয়ে যাচ্ছে। আর এখানে বলতে বলতে আদি সবকিছু নিলেও প্রাইভেট পার্টের সুরক্ষার জন্য কিছু নেয় না। তাই প্রার্থনা তাকে মজা করে জিজ্ঞাসা করে, তোমার মনে হয় বিয়ে বাচ্চা এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, তাই না? আদি তো তার কথায় আগামাথা কিছু বুঝতে পারে না। তখন প্রার্থনা তাকে সেফটি গার্ডটা দিয়ে বলে, এটা নিলে না যে, এমনিতেও অপ্রয়োজনীয় এত কিছু নিয়েছো, এরপর এটা আর কি করার, মেয়ের সামনে মান ইজ্জত বাঁচাতে হবে তো। যাই হোক, এরপর থেকে প্রতিদিনই আদি সেই সুপার শপে যায় এবং বিভিন্ন কিছু কিনে নিয়ে আসে। এর ফলে তাদের মধ্যে কিছুটা কথাবার্তা হয়। এভাবে দিনের পর দিন আদি তার ঘরে স্পোর্টস ইকুইপমেন্ট দিয়ে একদম ভরিয়ে ফেলে, আর সেগুলো বিক্রয়.com এর মতো ওয়েবসাইটে অর্ধেক দামে বিক্রি করে দেয়। কিন্তু এভাবে আর কতদিন? তাই সেদিন আদি শপে গিয়ে সোজা প্রার্থনাকে বলে দেয়, আমার সুপার শপে আসার মূল উদ্দেশ্য কোনো কিছু কেনা নয়, বরং তোমার সাথে দেখা করা আর কথা বলা। আমি এখানে প্রতিদিন তোমাকে দেখতে আসি। তখন প্রার্থনা বলে, হ্যাঁ, এটা তো নতুন কিছু না, এখানে অনেকেই আছে যারা আমাকে দেখতে আসে। এরপর প্রার্থনা দূরে থাকা একটা বুড়ো লোককে দেখিয়ে বলে, ওই যে দেখতে পাচ্ছ, ওই বুড়ো লোকটা, উনি আমাকে প্রতিদিন দেখার জন্যই সুপার শপে এবং কিছু না কিছু কিনে নিয়ে যায়। এই জন্যই তো সুপার শপে মেয়েদের চাকরি দেওয়া হয়। তখন আদি তাকে বলে সে আসলে তাকে পছন্দ করে এবং আর এই কয়দিন ধরে সে যেসব কিছু নিয়েছিল তার মধ্যে কিছুই তার কোনো কাজের না। তখন প্রার্থনা তাকে জিজ্ঞাসা করে, তাহলে কেন তুমি এসব কিনে নিজের টাকা নষ্ট করছো? আদি তখন তার ফোন নাম্বার চেয়ে বলে, এত কথা এখানে বলা সম্ভব না, সবাই কি মনে করবে, এক কাজ করো, তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। তখন প্রার্থনা তাকে তার নাম্বারটা দিয়ে দেয়। এত সহজে ক্রাশের নাম্বার পেয়ে গিয়ে আদির তো খুশির ঠিকানা থাকে না, আর শখ খায় যখন রাতের বেলা প্রার্থনা নিজ থেকে আদিকে কল করে। প্রার্থনার কল পেতেই আদি শোয়া থেকে একদম লাফিয়ে উঠে বসে পড়ে। আদি বিশ্বাসই করতে পারছে না প্রার্থনা তাকে নিজ থেকে কল করেছে। প্রার্থনা তাকে জিজ্ঞাসা করে, কি যেন বলবে বলেছিলে? তখন আদি বলে, আমরা কি কালকে দেখা করতে পারি? যার উত্তরে প্রার্থনা বলে, হ্যাঁ ঠিক আছে, দেখা করাই যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, যখন আদি সময় জানতে চায়, প্রার্থনা বলে সে সকাল 4টায় দেখা করতে পারবে। এখন আদি কি করবে বুঝতে পারছে না। দেখা করতে হলে সকাল 4টায় যেতে হবে, আর
এত সকালে তারা কোথায় যাবে আর কি বা করবে, এসব কিছু ভাবতে ভাবতে সে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন 4টায় ঘুম থেকে উঠে পড়ে এবং প্রার্থনার দেওয়া বাড়ির ঠিকানায় গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর প্রার্থনা বেরিয়ে আসলে আদি তো তাকে দেখে একদম ফিদা হয়ে যায়। এই পোশাকে তাকে আরও আকর্ষণীয় লাগছিল। এরপর তারা দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সাইক্লিং করতে করতে এক পর্যায়ে আদি তাকে বলে, প্রথম দেখাতে আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। সুপার শপে তুমি তোমার ফোন পেছনের পকেটে রেখে হাঁটাচলা করো, এটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। এখন এইসব শুনে প্রার্থনা হেসে দেয়। এভাবেই এক সময় সকাল হয়ে যায় আর এই সময়টুকু একসাথে থাকায় তারা একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এই যে প্রার্থনার বাবা মা নেই, তাকে ছোটবেলা থেকে দুঃসম্পর্কের কোনো এক আত্মীয়ের কাছে বড় হতে হয়েছে, পড়াশোনার সুবাদে এখানে চাকরি করছে আর তার একটা ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করে এখানে সে থাকে। এমনিতেই সব সময় তার ফ্রেন্ডের সাথে সাইকেল নিয়ে বের হতো, কিন্তু আজ তার সাথে বেরোবে বলে তাই সে তার ফ্রেন্ডকে নিয়ে আসেনি। এরপর থেকে তারা প্রতিদিন একসাথে সময় কাটাতে শুরু করে। কিছুদিনের মধ্যে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। আর এমনই করে একদিন আদি তাকে জিজ্ঞাসা করে, আমরা কি এখন রিলেশনশিপে যেতে পারি? প্রার্থনাকে দেখে মনে হচ্ছিল সে মোটেও এরকম একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তাই তখন সে বলে, এর উত্তরটা আমি তোমাকে পরে কল করে জানাবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় 1 সপ্তাহ, কিন্তু প্রার্থনার কল কিংবা মেসেজ কিছুই আসে না। যে ব্যাপারটা নিয়ে আদি চিন্তায় পড়ে যায়। তাই সেদিন সে প্রার্থনার জন্য সুপার শপের বাইরে অপেক্ষা করতে থাকে। প্রার্থনা বের হলে সে প্রার্থনার সামনে যায় এবং জিজ্ঞাসা করে, কি ব্যাপার, 1 সপ্তাহ হতে চলেছে, কিছুই তো জানালে না। তখন প্রার্থনা বলে ওঠে, তোমার প্রশ্নের উত্তরটা আমি ওই দিনের পরপরই ভেবে নিয়েছি, কিন্তু তুমি কোনো কল করেনি, তাই আমি কিছু জানাইনি। তখন আদি জিজ্ঞাসা করে, উত্তরটা কি? প্রার্থনা তখন তাকে মাথা নেড়ে তার প্রপোজালের সম্মতি জানায়, যেটা শুনতেই তো আদির খুশির ঠিকানা থাকে না। এক্সাইটমেন্টের বশে আদি তাকে বলে, আচ্ছা আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে এখন কি আমি তোমাকে কিস করতে পারি? ভাবেন একবার অ্যাকসেপ্ট করার সাথে সাথেই মানে অবস্থাটা কি। তো প্রার্থনা তখন এদিক ওদিক তাকিয়ে বলে, এখানে মানুষজন কি বলবে, চলো আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসো। আদি তখন তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে। বাইক থেকে নেমে চলে যাওয়ার সময় প্রার্থনা পেছনে ঘুরে আদিকে ডাক দেয়, বলে, এখানে এসো, পাশে কেউ নেই, চাইলে এখানে করতে পারো। আদি তো একদম আকাশ থেকে পড়ে। প্রার্থনার নিচ থেকে তাকে বলছে এই সুযোগটা যেতে দেওয়া যাবে না। এরপর তারা একে অপরের সাথে সেখানেই ঘনিষ্ঠ হয়। পরদিন দেখা যায় প্রার্থনাদের বাড়িতে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আদি তাকে তাদের বাড়িতে নিয়ে আসে, যেন সে তার আধোয়া কাপড় চোপড়গুলো ধুয়ে নিতে পারে। সেখানে সে প্রার্থনার সাথে তার 2 বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। সেদিন তারা সবাই বাসায় খুব ভালো সময় কাটায়। একটা সময় আদি প্রার্থনার অনেক ক্লোজ হয়ে পড়ে, কিন্তু তার বন্ধুদের ডিস্টার্বের কারণে তাদের মধ্যে সেদিন কিছুই হয় না। পরদিন প্রার্থনা আবারও তাদের বাড়িতে আসে তার সেই জামা কাপড়গুলো নেওয়ার জন্য। সেখানে লিফটে তাদের সাথে একটা কাপলকে দেখা যায়। তারা কিছুদিন হলো আদিদের বাসার সামনের ফ্ল্যাটে উঠেছে, যেখানে মেয়েটার নাম হলো দীক্ষা আর ছেলেটার নাম অমর। তাদের পরিচয় আগে থেকে দিয়ে রাখলাম, কারণ আদি ও প্রার্থনার গল্পে এরাও ঢুকতে চলেছে। যাই হোক, এরপর আদি প্রার্থনাকে নিয়ে তার ঘরে যায়, যেখানে আদি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেওয়ালে তারই একটা স্কেচ এঁকে রেখেছে, যেটা দেখে প্রার্থনা অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে আদির এক বন্ধু কাবাবের হাড্ডির মতো সেখানে এসে উপস্থিত হয়। আদি প্রার্থনাকে আবারও জড়িয়ে ধরতে বললে প্রার্থনা বলে, এখন মুড চলে গেছে। এই সব কিছুর জন্য প্রার্থনা আজ বিরক্ত হয় এবং ব্যাগ গোছাতে গোছাতে বলে, তোমার বন্ধুরা কি কখনো বাইরে যায় না? প্রার্থনার এইরকম কথায় আদি ভালো করেই বুঝতে পারে প্রার্থনার মনের ভেতর কি চলছে। পরদিন তার 2 বন্ধু ট্যুরে যাওয়াতে আদি প্রার্থনাকে কল দিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে আজ তার ফ্ল্যাট পুরো ফাঁকা, তুমি চাইলে চলে আসতে পারো। প্রার্থনাও তার ইন্টেনশন বুঝতে পারছিল, কিন্তু তারপরও কথা ঘুরিয়ে বলে, তোমার ফ্ল্যাট খালি, তাহলে আমি কি করব? আদি তো একদম হতাশ হয়ে বসে থাকে, কি ভেবেছিল আর কি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আদিকে অবাক করে দিয়ে প্রার্থনা তার দরজায় হাজির হয়। তাকে দেখেই আদি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সাথে সাথেই প্রার্থনাকে নিজের কাছে টেনে নেয়। পরদিন সকাল হলে আদি তাকে নিয়ে শপিং এ যায়। আদি তাকে নিয়ে যে দোকানে প্রবেশ করে এটা তার মায়ের, আর এই হলো আদির মা। ডিভোর্সের পর তার মা নিজের চেষ্টায় এই দোকানটা দাঁড় করিয়েছে, যদিও প্রার্থনা এখনো জানে না এটা আদির মা। কিন্তু যখন প্রার্থনা পেমেন্ট করতে যায় তখন আদি তাকে বলে, আরে না না, পেমেন্ট করা লাগবে না, তোমাকে বলেছিলাম না আমার মায়ের একটা ক্লোদিং স্টোর আছে, এটা হলো আমার মায়ের সেই দোকান, আর ইনি হলেন আমার মা। প্রার্থনা তখন সেখানে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। না বলে কয়ে আদি তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছে এইভাবে। সেখানে পরিচয় পালা শেষ হলে তারা দুজনে আবার আদির বাড়িতে ফিরে যায়। যেহেতু তার বন্ধুরা ট্যুরে গেছে, তাই ফাঁকা বাসা থাকায় প্রার্থনা বিগত 2 দিন যাবত আদির সাথেই থাকছে। সেদিন বিকেলে আদি প্রার্থনাকে ছাদে কয়েকটা ছবি তুলে দিচ্ছিল, কিন্তু প্রার্থনার একটা ছবিও পছন্দ হচ্ছিল না। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীক্ষা এসব দেখছিল। ওই যে ওই
সেই কাপল যার পরিচয় দিলাম। এরপর সে তাদের কাছে এসে বলে, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি কয়েকটা ছবি তুলে দিই। আর দীক্ষার তোলা ছবিগুলো প্রার্থনার খুবই পছন্দ হয়, তাই সে তাকে মজা করে বলে, তুমি কি ফটোগ্রাফার নাকি? দীক্ষা জানায় সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বিভিন্ন পশু পাখির ছবি তুলে থাকে। রাতের বেলা দেখা যায় আদির দুই বন্ধু ট্যুর থেকে ফিরে এসেছে এবং তারা আবার বসে টিভি দেখছিল। সে সময় দীক্ষা এসে তাদেরকে বলে, সরি তোমাদেরকে এত রাতে ডিস্টার্ব করার জন্য, আসলে আমি একটা ঝামেলায় পড়ে গেছি। আমি আর আমার ফ্রেন্ড থাকি এখানে, হঠাৎ আমার বাবা মা আমার বাড়িতে এসেছে আমার সাথে দেখা করার জন্য। এখন ওনারা তো জানে না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করে থাকি। আমার বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণ যদি আমার বয়ফ্রেন্ড তোমাদের সাথে রুম শেয়ার করে তাহলে কি সমস্যা হবে তোমাদের? তখন আদি বলে, আচ্ছা সমস্যা নেই। তাদের থেকে সম্মতি পাওয়ার পর কিছুক্ষণের মধ্যে দীক্ষার বয়ফ্রেন্ড তার সবকিছু নিয়ে এখানে শিফট হয়ে যায়। এরপর দীক্ষা সেখান থেকে চলে যেতে নিলে প্রার্থনা তাকে বলে, তুমি সবকিছু সামলে নিতে পারবে নাকি আমি হেল্প করব? দীক্ষা বলে, তাহলে তো ভালোই হয়, আমার বাবা মাকে বলতে পারবো তোমার সাথে আমি একসাথে থাকি। এরপর তার বাবা মা এলে দীক্ষা তাকে নিজের রুমমেট হিসেবে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সমস্যা বাদে তখন যখন দীক্ষার মা ওয়াশরুমে ছেলেদের আন্ডারওয়্যার দেখতে পায়। কিন্তু প্রার্থনা কোনোভাবেই ব্যাপারটা হ্যান্ডেল করে বলে, এটা আমার ছোট ভাইয়ের গতকাল আমার সাথে দেখা করতে এসেছিল, হয়তো ভুল করে রেখে গিয়েছে। যেন কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়ার মতো অবস্থা। দিশা কোনোভাবে বেঁচে যায়। আর এদিকে ছেলেরা একসাথে রাতে কোথাও স্টে করলে সেখানে পার্টির আয়োজন তো হবেই, আর পার্টি হলে সেখানে দুষ্টু পানিও আনা হবে। আদির এক ফ্রেন্ড যখন টিটি পানি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করছিল, দীক্ষার বাবা সেটা দেখে নেয়। যেই না তারা বোতলে চুমুক দিবে তখনই দীক্ষার বাবা রুমে প্রবেশ করে এবং তাদের সাথে পরিচিত হতে শুরু করে। এক পর্যায়ে তিনি তাদেরকে বলেন, আমি দেখেছি তোমরা টিটি পানি নিয়ে ঘরে ঢুকেছো, আমার একটু খেতে ইচ্ছা করছে, এখন এত রাতে কোথায় পাবো? যদি তোমরা একটু আমার সাথে শেয়ার করতে তাহলে ভালোই হতো। আদিও তার বন্ধুদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা কেউ আঙ্কেলকে নিতে রাজি হচ্ছিল না। তখন তিনি তাদেরকে বলেন, আমি না হয় তোমাদেরকে টাকা দিলাম। টাকার কথা শুনতেই সবাই যেন এক পায়ে রাজি হয়ে যায়। এই সিনটা দেখার পর আমি একটা কথাই বলবো, ম্যান উইল বি ম্যান। টাকা পেলে বাপের বয়সী মানুষের সাথেও ফ্রি হয়ে যায়। কিন্তু সব থেকে বড় ফাপড়ে পড়ে যায় অমর। জামাই তার শ্বশুরের সাথে একসাথে বসে টিটি পানি খাচ্ছে। যাই হোক, এরপর দীক্ষার বাবা একটা বোতল নিয়ে সাইডে চলে যায়। এদিকে দীক্ষা তার মায়ের সঙ্গে রান্নাঘরে ব্যস্ত। এই দেখে প্রার্থনা তখন আদিদের ফ্ল্যাটে আদির সাথে দেখা করতে যায়। রুমের ভেতরে গিয়ে দেখতে পায় সবাই তো ভালোই চিল করছে। বাহ, আমাকে রেখে একা একা খাচ্ছ সবাই। যদিও প্রার্থনা জানে না দীক্ষার বাবা ভেতরে আছে, কিন্তু একটু সামনের দিকে গেলে তারা দুজনে মুখোমুখি হয়ে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রার্থনা বলে, আঙ্কেল আসলে এই ফ্ল্যাটটা আমাদের সামনেই তো, তাই ভুল করে ঢুকে পড়েছি। এখন আঙ্কেল তো এতটাও বোকা না যে রাতের বেলা একটা মেয়ে ভুল করে কারো ফ্ল্যাটে ঢুকে পড়েছে এটা বিশ্বাস করে নেবে। আদি তখন বলে, আঙ্কেল ও আমার গার্লফ্রেন্ড, তাই আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু সবকিছু এই পর্যন্ত হলেও ঠিক ছিল। এখান থেকে প্রার্থনা দীক্ষার কাছে গেলে দীক্ষা তাকে রান্নাঘরে রেখে আদিদের ফ্ল্যাটে যায় এবং অমরের কাছে গিয়ে বলে, তুমি তো মিষ্টি অনেক পছন্দ করো, তাই আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আর কালকে সকালে আমাদের ফ্ল্যাটে এসো, আমি তোমাকে আমার বাবার সাথে আমার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেবো। এমনকি আশেপাশের কেউই কিছু বলছে না, তারা সবাই একবার নিজেদের দিকে তাকাচ্ছে আর একবার দীক্ষার বাবার দিকে। দীক্ষার বাবাও অবাক, এই কণ্ঠ তো আমার বেশ চেনা, এটা তো আমার মেয়ের গলা। এরপর যেই না দীক্ষা আদিদের দিকে একটু এগিয়ে আসে, প্রার্থনার মতো সেও তার বাবার কাছে ধরা খেয়ে যায়। বাবা মেয়ে দুজনেই যে একজন আরেকজনের কাছে ধরা খেয়ে গেছে। তার বাবা তাকে বলে, এই ছেলেটা কি তার বয়ফ্রেন্ড? তখন দীক্ষা মাথা নেড়ে উত্তর দেয়। এরপর দীক্ষা রান্নাঘরের বাহানা দিয়ে চলে যেতে নিলে তার বাবা তাকে ডেকে বলে, তোর মাকে গিয়ে আমার এই টিটে পানির কিছু বলিস না কিন্তু, তাহলে আমিও কিন্তু তোদের প্রেম কাহিনী বলে দেবো। তো দীক্ষা তখন সেখানে আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। পরদিন সকালে দীক্ষার বাবা মা চলে গেলে তারা যেন হাফ ছেড়ে বাঁচে। এই একটা রাত যেন তাদের জন্য এক বছরের মতো ছিল। এই ঘটনার ফলে যেহেতু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই তারা সেদিন বিকেলে সবাই একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সবাই চিকেন অর্ডার করলেও দীক্ষা করে না, কারণ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার কারণে তার প্রাণীদের প্রতি একটা আলাদা সফট কর্নার কাজ করে। আর সে এইভাবে পশু হত্যা করে খাওয়াটা একদম পছন্দ করে না। যদিও এটা তার ব্যক্তিগত পছন্দ, কেউ যদি চিকেন খেতে অপছন্দ করে এতে কারো বাধা কিংবা আপত্তি থাকা উচিত না। তখন দীক্ষার এই চিন্তাকে সম্মান দেখানোর জন্য সেও আজ চিকেন খাবে না বলে সিদ্ধান্ত নেয়, যেটা দেখে দীক্ষা অনেক খুশি হয়। এরপর বিল দেওয়ার সময় এলে আদি বিল দিতে যায়, কিন্তু দীক্ষার জোরাজোরির কারণে আদি আর বিল দিতে পারে না। দীক্ষার কথা, কাল রাতে তারা তাদেরকে অনেক বড় হেল্প করেছে, সেই জন্য আজ সে তাদেরকে ট্রিট দিচ্ছে। এরপর গল্প চলে যায় বর্তমান সময়ে। আজ আদির ডিভোর্সের রায় ঘোষণা করা হবে। সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে, এখন শুধু তার ওয়াইফের আসা বাকি। কিছুক্ষণ পর তার ওয়াইফ আসলে দেখা যায় এটা প্রার্থনা না, এটা হলো দীক্ষা। আসলে প্রার্থনা গেল কোথায় তাহলে? আর দীক্ষার তো বয়ফ্রেন্ড ছিল, তাহলে তার সাথে আদির বিয়ে হলো কবে? আর তাদের বিয়েটা ডিভোর্স পর্যায়ে কিভাবে আসলো? সেই
সেই গল্প আমরা গল্পের সামনে এগোতে থাকলে জানতে পারবো। সেখানে আদির কাছে এসেই দীক্ষা তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আদির সেই লয়ার আঙ্কেল এসে বলে, তোমরা এত কাছাকাছি থেকো না, এতে তোমাদের ডিভোর্স পেতে সমস্যা হবে। এখানে দর্শক হিসেবে আমাদের মাথায় বেশ কিছু প্রশ্ন উদয় হয়েছে, এই যে যদি এখানে তাদের মধ্যে সব ঠিকঠাকই থেকে থাকে তাহলে তারা ডিভোর্স নিচ্ছে কেন? আদি তাকে বলে, আমাদের সব পেপারস রেডি হয়ে গেছে, আজ হয়তো রায় চলে আসতে পারে। তখন দীক্ষা ইমোশনাল হয়ে বলে, তাহলে আজকের দিনটাই স্বামী স্ত্রী হিসেবে আমাদের শেষ দিন। এই ভেবে তারা একটা সেলফি নেয়। আদি সেই সেলফিটা ব্রেকআপ নামের একটা ফোল্ডারে সেভ করে রাখে, যে ফোল্ডারে ছিল প্রার্থনার সাথে তার আরেকটা সেলফি। ঘটনা প্রবাহ চলে যায় আবারও 3 বছর পেছনে। যেদিন প্রার্থনা আদির প্রপোজাল একসেপ্ট করেছিল সেদিন সে আরো কিছু কথা বলেছিল যেগুলো আমি সে সময় স্কিপ করেছিলাম। প্রথমেই তো বলেছিলাম প্রার্থনা তার দূর সম্পর্কের আত্মীয়ের কাছে বড় হয়েছে। ওনারা তার বায়োলজিক্যাল প্যারেন্টস না হলেও প্রার্থনার টেক কেয়ারে কোনো কমতি রাখেনি। সে তাদেরকে কথা দিয়েছে তাদের পছন্দ করা ছেলেকেই সে বিয়ে করবে। এখন আদি যদি তার সাথে কোনো রিলেশনে যেতে চায় তাহলে সেই রিলেশনে কোনো কমিটমেন্ট থাকবে না, অর্থাৎ প্রার্থনা কখনোই তাকে মন থেকে ভালোবাসেইনি। তাদের সম্পর্কের শুরুটাই হয়েছিল যে তারা কখনো বিয়ে করতে পারবে না এই শর্ত দিয়ে। এর পরের গল্প তো সবারই জানা, কিন্তু এক সময় প্রার্থনা জানায় তার জন্য ছেলে দেখা হয়েছে, কিছুদিনের মধ্যেই তার বিয়ে। আর যেহেতু আদি আগে থেকেই প্রার্থনাকে কথা দিয়েছে তাই সে তাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না। যদিও তাদের এখানে ব্রেকআপ হয়েছে কিন্তু কেউ কাউকে চিট করেনি। এই ঘটনাগুলোই আদি রাতে ছাদে বসে দীক্ষাকে একদিন বলেছিল। এরপর সে তাকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে বলে, তোমার বয়ফ্রেন্ডকে দেখছি না যে? তখন দীক্ষা জানায় তারও নাকি ব্রেকআপ হয়ে গেছে। কারণ জানতে চাইলে দীক্ষা আরো বলে, ও আমাকে কখনো ভালোবাসেইনি, কখনো আমাকে বোঝার চেষ্টা করতো না, আমার কোনো কাজে হেল্প করতো না, রেস্টুরেন্টে গেলে আমাকেই ওর বিল দিতে হতো, এমনকি ঘরের প্রয়োজনীয় খরচের কোনো কিছুই ও দিত না। আর যখন আমি রেগে গিয়ে ব্রেকআপ করতে চাইলাম তখন আমার সাথে ব্রেকআপ করে চলেও গেল। আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না কি হয়েছে, কেন। এই রিলেশনশিপে ওর কোনো এফোর্ট ছিল না, যা ছিল সব আমার তরফ থেকে। এরপর দেখা যায় ব্রেকআপের কষ্টে তারা দুজনেই টিটি পানি খেতে শুরু করে, রাতে একই ছাদে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর একদিন আদি তার মায়ের সঙ্গে ছাদে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় আদি দীক্ষার কাপড়গুলো তার কাছে পৌঁছে দিয়ে আসে, তাকে বিভিন্ন কাজে হেল্প করতে শুরু করেছিল। এর ফলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। দীক্ষা যে কোয়ালিটিগুলো তার লাইফ পার্টনারের মধ্যে এক্সপেক্ট করেছিল সেগুলো যেন সে আদির মধ্যে খুঁজে পাচ্ছে। এদিকে আদিও কোথাও না কোথাও তাকে পছন্দ করতে শুরু করেছিল। মাঝে মাঝে তাকে দেখার জন্য তার ফ্ল্যাটের দিকে উকি দেওয়া, দীক্ষাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাওয়া, তারা দুজনেই বুঝতে পারছিল কিন্তু কেউ কাউকে মুখ ফুটে কিছু বলছিল না। মূলত এইভাবেই দিনগুলো কাটতে শুরু করে। এরই মাঝে একদিন তাদের কাজের খালা এসে জানায় তার মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, তাই সে সবাইকে বিয়েতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে যায়, যেখানে দীক্ষাও তাদের সঙ্গেই যাচ্ছে। পরদিন দেখা যায় তারা সবাই বাসে করে গ্রামে পৌঁছে গেছে। সেখানে তারা সবাই কাজের খালার অপেক্ষায় থাকে, কারণ এখান থেকে তাদেরকে রিসিভ করে নেওয়ার কথা। একটু পর দেখা যায় একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে ট্রাক্টর চালিয়ে তাদের দিকে আসছে। তারপর তারা সবাই সেই ট্রাক্টরে করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গ্রাম বাংলার বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে তারা সেই গ্রামে গিয়ে পৌঁছায়, যেখানে আদি ও দীক্ষাকে একটা সিঙ্গেল রুমে থাকতে দেওয়া হয়। এতটা জার্নির পর দীক্ষা তার কাপড় চেঞ্জ করবে, কিন্তু আদি আছে বিধায় দীক্ষা অস্বস্তিতে পড়ে যায়। আদিকে কিছু বলতে পারছে না। ব্যাপারটা বুঝতে পেরে আদি নিজ থেকেই ঘর থেকে বেরিয়ে যায়। এরপর গ্রামের রীতিনীতি অনুযায়ী বেশ ধুমধাম করে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। সন্ধ্যার পর দীক্ষা তার এক ফ্রেন্ড আর আদিকে নিয়ে একটা বাইকে করে বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছে এটা শুধু দীক্ষা আর তার ফ্রেন্ড জানে, আদি জানে না। আদিকে নিয়েছে শুধুমাত্র বাইক চালিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। একটা ফার্মেসির সামনে আসলে তারা দুজন বাইক থামাতে বলে। আসলে তারা ফার্মেসিতে এসেছে নতুন কাপলদের জন্য প্রোটেকশন গিফট করতে। সেখান থেকে তারা সবকটা ব্র্যান্ডের 4-5টা করে নিয়ে যায়। ফার্মেসিতে থাকা লোকটা মনে করে এই সবগুলো মনে হয় আদি ইউজ করবে, তাই সে লোকটা আদির দিকে তাকিয়ে ইশারায় বলার চেষ্টা করে বড় মাপের খেলোয়াড় মনে হচ্ছে। এমনকি যাওয়ার সময় তাকে অল দ্য বেস্টও জানায়, কিন্তু আদি বলদটা কিছু বুঝতে পারে না। লোকটা তাকে এইরকম ইশারা কেন করলো আর অল দ্য বেস্ট কেনই বা বললো কিচ্ছু বুঝে না সে। এরপর বাড়িতে ফিরে যার জিনিস তাকে বুঝিয়ে দিয়ে বাইরে বেরোলেই দেখতে পায় সেখানে থাকা সবাই বাংলার টিটি পানি খাচ্ছে, যেটা দেখে দীক্ষা একদম লোভ সামলাতে পারে না। একের পর এক গ্লাস খেয়েই যাচ্ছিল। একসময় এগুলো খেতে খেতে সে এতটাই মাতাল হয়ে যায় যে ঠিক করে চলতেই পারছিল না। তাই আদি তাকে নিয়ে রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। আদি তাকে রুমের ভেতর রেখে বেরিয়ে যেতে নিলে দীক্ষা তাকে নিজের কাছে টেনে নেয় আর বলতে থাকে তুমি আমাকে ভালোবাসো তাই না, কিন্তু বলে দিচ্ছ না কেন। আদি এই কয়দিনের মধ্যে দীক্ষাকে আসলে সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু বলছে না কারণ দীক্ষা কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। এখনো হয়তো এইসব থেকে নিজেকে একটু আড়াল করে রাখতে চায়। তখন আদির কথা বলায় দীক্ষা হঠাৎ তাকে একটা চুমু দিয়ে বসে। আদিও তখন নিজেকে আটকে রাখতে না পেরে সেখানে তার সাথে অন্তরঙ্গ হয়। পরদিন সকাল বেলায় দীক্ষাকে বলতে শোনা যায় আমি তো নিচে ছিলাম, তাহলে উপরে গেলাম কিভাবে? তার মানে গতকালকের তেমন কিছুই তার মনে নেই। এরপর তারা একসাথে গ্রামের ঝর্ণা দেখতে যায়। সেখানে আদি তাকে জিজ্ঞাসা করে কালকে রাতের কোনো কথাই তার মনে নেই? দীক্ষা বলে না কিছু মনে নেই, নিচে মাতাল হয়ে নাচানাচি করছিল এতটুকুই মনে আছে। পরবর্তীতে তারা
তারা একটা জায়গায় দাঁড়ালে আদি অত কিছু চিন্তা না করে সোজা তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে, কারণ সে এখন একটা পরিবার চায়, অনেক হয়েছে একা একা থাকা। আদির এই প্রপোজালে দীক্ষা অবাক হয়ে যায়। যদিও সে আদিকে ভালোবাসে, কিন্তু বিয়ের মতো একটা সেন্সিটিভ ব্যাপারে সম্মতি জানানোটা তার পক্ষে কিছুটা দুষ্কর। তাই সে তাকে বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাই সে আদির কাছে কিছুদিন সময় চায়। আদিও তাকে সময় দিয়ে বলে, তোমার যতদিন ইচ্ছে সময় নাও, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ আসে। এরপর তারা আবারও হায়দ্রাবাদ ফিরে আসে। বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু দীক্ষা তার কোনো মতামত জানায় না। এরপর হঠাৎ একদিন দীক্ষা তাকে মেসেজ দিয়ে বলে ফটোগ্রাফির কাজে সে একটা ন্যাশনাল পার্কে যাচ্ছে, ফিরতে ফিরতে 12 দিন লেগে যেতে পারে, সেখান থেকেই ফিরেই তার উত্তরটা জানাবে। আদি সেই অপেক্ষায় থাকতে শুরু করে, কিন্তু এরপর দীক্ষার থেকে তার আর কোনো মেসেজ কিংবা কল আসে না, কারণ বনের মধ্যে থাকার কারণে সেখানে অনেকটা নেটওয়ার্ক ইস্যু দেখা যায়। কিন্তু আদি তো কোনোভাবেই তার অপেক্ষা করতে পারছে না, তাই সে সোজা দীক্ষার বলা সেই ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সে বনে এসে দীক্ষার খোঁজ করতেই একজন বর্ডার গার্ড তাকে দীক্ষার বাসস্থলে পৌঁছে দিয়ে আসে। দীক্ষা তাকে এখানে দেখে খুবই অবাক হয়। দীক্ষা তো বিশ্বাস করতেই পারছে না আদি তার জন্য এত দূর চলে এসেছে। আদি তার সেই প্রশ্নের উত্তর জানার জন্য আর অপেক্ষাই করতে পারছিল না, তাই সময় নষ্ট না করে সে সোজা এখানে এসেছে। কিন্তু দীক্ষার তো এখনো তার প্রশ্নের উত্তরটা ভাবাই হয়নি। তখন আদি তাকে একটা রিং দিয়ে আবারও বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আদির এইভাবে তার কাছে ছুটে আসা, প্রপোজ করা, এসবের পর সে আর তাকে না করতে পারে না, বিয়ের সম্মতি দিয়ে দেয়, যেখানে আদি তাকে সেই রিংটা পরিয়ে দুজনে এঙ্গেজ হয়ে যায়। এর কিছুদিন পর দেখা যায় আদি ও দীক্ষা বিয়ের সাজে সেজে উঠেছে। আজ তাদের বিয়ে, যেখানে প্রার্থনাও উপস্থিত থাকে। এরপর সব নিয়ম অনুযায়ী তাদের বিয়ের কার্যক্রম শেষ হয়, যেগুলো আমি স্কিপ করলাম। বিয়ের পর একসাথে তাদের জীবন খুবই সুন্দর কাটছিল, হাসি খুশি আনন্দের মাঝখানে তাদের দিনগুলো পার হচ্ছিল। কিন্তু কিছুদিন পর পর দীক্ষাকে ফটোগ্রাফির কাজে বিভিন্ন দুর্গম জায়গায় চলে যেতে হয়, যেখানে থাকাকালীন সময় তারা কেউই ঠিক করে নিজেদের মধ্যে যোগাযোগ পর্যন্ত করতে পারে না। আর দীক্ষার অনুপস্থিতিতে আদি তাকে প্রচন্ড মিস করতে শুরু করে। এর মধ্যে একদিন খবর আসে তার মায়ের হুট করে শরীর খারাপ হয়ে গেছে, তাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে। আদি সাথে সাথে হাসপাতালে যায়, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, তার মা আর তাদের মধ্যে নেই। এই ঘটনাটার পর আদি ভেতর থেকে একদম ভেঙে যায়। এরকম একটা সময় সে দীক্ষাকেও তার পাশে পায় না। দীক্ষাকে বেশ কয়েকবার কল করা হয়, কিন্তু তাকে কোনোভাবেই রিচ করা যায় না। এর কিছুদিন পর দীক্ষা নেটওয়ার্কের ভেতরে আসলে তাকে করা কল মেসেজগুলো দেখতে পায়। তারপর দীক্ষা আদির কাছে ফিরে আসে। দীক্ষাকে কাছে পেয়ে সে যেন আরো ইমোশনাল হয়ে পড়ে। দীক্ষা তাকে এই শখ থেকে বেরোতে সাহায্য করে। ধীরে ধীরে আদি তার কর্মজীবনেও ফিরে যায়। এরপর কিছুদিন পেরোলে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তারা ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট পালন করে, যেখানে দীক্ষা তার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্টের কথা জানায়। আফ্রিকায় কোনো একটা বড় পত্রিকা থেকে তার জন্য চাকরির অফার এসেছে। এটা তার ড্রিম জব, যার জন্য তাকে আফ্রিকা শিফট হতে হবে। যেটা শুনে আদির কিছুটা মন খারাপ হয়, যেটা সে তাকে বুঝতে দেয় না। পরদিন অফিসে গেলে আদি জানতে পারে তার পারফরমেন্সের জন্য তাকেও প্রমোশন দেওয়া হচ্ছে, এই কোম্পানির প্রতিনিধিত্ব করবে। সন্ধ্যায় বাড়ি ফিরলে আদি মনমরা হয়ে পার্কে বসে থাকে। সেখানে সে তার এই প্রমোশনের কথা জানায়, যেটা শুনে দীক্ষা অনেক খুশি হয়। কিন্তু আজও সে নিজের জন্য গিল্টি ফিল করে, কারণ স্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো পালন করা দরকার ছিল সেগুলো সে করতে পারেনি। যে মুহূর্তে আদির তাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই মুহূর্তে সে তার পাশে থাকতে পারেনি। আর এখন আফ্রিকা চলে গেলে সে তো বছরের পর বছর কোনো খোঁজ খবরও নিতে পারবে না, কারণ আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে একবার প্রবেশ করলে নেটওয়ার্কের ছিটে ফোঁটা পাওয়া যায় না। কিছুক্ষণ ভাবার পর দীক্ষা তাকে বলে, আমরা আবার ফ্রেন্ড হয়ে যাই, এতে হয়তো দায়িত্ববোধের কিছুটা অংশ হলেও কমবে। আদি সেদিন থেকে কিছুই জানে না, কিন্তু পরদিন তাকে বলে, তুমি যে কথাটা বলেছিলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে সেটাই করতে হবে। আমি তোমাকে সারা কয়েকটা মাসই থাকতে পারি না, আর বছরের পর বছর পার করব কিভাবে? তার থেকে ভালো আমরা আলাদা হয়ে যাই। এরপর তারা তাদের সেই লয়ার আঙ্কেলের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। উনি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের দেশে অনেক দম্পতি আছে যাদের স্বামী দুবাই, সৌদি আরব গিয়ে কাজ করে, বছরের পর বছর একে অপরের চেহারা না দেখেও কাটিয়ে দিচ্ছে, আর তোমাদের তো কয়েকটা বছরই মাত্র। এখন তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে ব্রেকআপ করে নেবে আবার মিলে যাবে, এটা ডিভোর্স। কিন্তু দীক্ষা কিংবা আদি কেউই তাদের সিদ্ধান্ত থেকে পিছপা হয় না, কারণ তারা দায়বদ্ধতা থেকে বেরোতে চায়। কোনো না কোনো দিক থেকে আদির মনে অনেকটা ইগো তৈরি হয়েছে, যেটা সে বুঝতে দেয় না। তাই এখন সেও এই সিদ্ধান্তে অটল। তাদের মনে হয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পাশে থাকতে হয়, যেটা এখন তাদের মধ্যে সম্ভব না। আর এভাবে চলতে থাকলে তারা একে অপরের জন্য ফিল করাও বন্ধ করে দেবে। তাহলে এই বিয়ের নিবন্ধনে আবদ্ধ থেকে লাভ কি? অর্থাৎ তারা মেনেই নিয়েছে তাদের দুজনের বিচ্ছেদ নির্ধারিত, তারা দুজনে একে অপরকে ভুলে যাবে। তাই লয়ার তাদের কেস ফাইল করতে শুরু করে দেয়। আর আজ সেই দিনটা যেদিন তাদের ডিভোর্সের রায় ঘোষণা দেওয়া হবে। ডিভোর্সের কাগজে সাইন করতে গিয়ে তারা দুজনেই খুবই ইমোশনাল হয়ে যায়। সাইন করা শেষ হলে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। কাগজে তাদের বিচ্ছেদ হয়ে গেল তো কি হয়েছে, তারা যে একে অপরকে এখনো ভালোবাসে। এরপর দেখা যায় দীক্ষা আফ্রিকা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চলে যাওয়ার আগে সে তার বাবার সাথে শেষবারের জন্য আদিবকে নিয়ে দেখা করে আসে। দেখতে দেখতে সেদিনটা চলেই আসে। আদি
আদিব আর দীক্ষা রাতে ঠিক করে ঘুমাতেও পারে না। রাত পোহালেই তো দুজনের একে অপরকে বিদায় জানাতে হবে। কোনোভাবে তাদের সেদিনকার রাতটা কেটে যায়। আদি তাকে বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে তারা দুজনে আবেগে আপ্লুত হয়ে পড়ে, শেষবারের মতো নিজেদেরকে জড়িয়ে ধরে। আর তার কিছুদিন পর হয়তো আদিও জার্মানিতে চলে যাবে। আর বলা যায় আমাদের আজকের গল্পটার হ্যাপি এন্ডিং হলো না। বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে এরকম এন্ডিং হয়, কিন্তু কিছু না কিছু কাউকে না কাউকে হারিয়ে আমাদের নিজেদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। আর মনে রাখতে হবে এটা একটা সিরিজ, এটার প্রথম সিজন আমি এক্সপ্লেন করেছি। তো পরবর্তী সিজনে তাদের আবার দেখা হলো কি না সেটা জানতে হলে পরবর্তী সিজন আসুক, আসলে এক্সপ্লেন করা যাবে। ততক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন।